শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু ভাইকে কমেন্টস করে জানাও আজকে লাইভটি নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা, ভাইকে একটু দ্রুত কমেন্টস করে জানাও যে লাইভটি নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। আমরা আজকে ন্যারেশন পড়বো এবং দেখবো কত সহজে ন্যারেশন টপিকসটি শেখা যায়। ওকে, চলো। আসসালামু আলাইকুম। আরেকবার তোমাদের সবাইকে শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটা। আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে এবং দেখব কত সহজে ন্যারেশন টপিকসটি বোঝা যায়। যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বলো গুচ্ছ বলো সাত কলেজ, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। ওকে, ঠিক আছে। সবাই একটু সুন্দর করে লিখো ভাইয়া। যেহেতু এটি তোমরা ভার্সিটির একটা ব্যাপার স্যাপার আছে তোমাদের ভেতরে, সো কোনো কথা হবে না, শুধু পড়া হবে। আমরা আজকে পড়বো ন্যারেশন। প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ন্যারেশন জিনিসটি কি। সবাই ঠাস করে লিখে ফেলো, ন্যারেশন হচ্ছে এক ধরনের গীবত। ন্যারেশন এক ধরনের কি বলো তো আমাকে? গীবত। গীবত কি? একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে বলে দেওয়া। আবার বলছি, একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে বলে দেওয়া, এটাই তো গীবত। সেম হচ্ছে ন্যারেশন। মনে করো আমি তোমাকে একটা কথা বললাম, এই যে তুমি তুমি আমাকে জিজ্ঞেস করছো গালিবে আপনি কি করেন, তো আমি বলছি আমি ভাত খাই। তো তুমি আমার আম্মুর কাছে যে বলছো যে সে বললো আমি ভাত খাই, আমি যে কথাটা বলছি হুবহু তুমি আমার আম্মুর কাছে সেই কথাটা বলে দিয়েছো। আবার তুমি, আমি বলছি আমি ভাত খাই, কিন্তু তুমি আমার আম্মুর কাছে গিয়ে বলছো যে সে বললো যে সে ভাত খায়। তাহলে একটু পরিবর্তন করে বলছো, আমি তো বলছি আমি ভাত খাই, কিন্তু তুমি আমার আম্মুর কাছে বলছো সে ভাত খায়। তাহলে একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে বলে দেয়, এটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন এক ধরনের গীবত। ন্যারেশন এক ধরনের গীবত, একজনের কথা আরেকজনকে আরেকজন থেকে বলে দেয়, এটা হচ্ছে ন্যারেশন। একজনের কথা আরেকজনকে কাছে গিয়ে যদি হুবহু বলে দেয় সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর যদি হুবহু না বলে একটু পরিবর্তন করে বলে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমি এটা তিনবার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোটবেলায় এসে বংবাং সংজ্ঞা শিখছি, সেই সংজ্ঞা না শিখে একদম বাস্তব যে কথা সেটা হচ্ছে একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে বলে দেয়, এটি হচ্ছে ন্যারেশন। এখন একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে যদি হুবহু বলে দেয় সেটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। একটু পরিবর্তন করে বলে ইনডিরেক্ট ন্যারেশন। উদাহরণ মাধ্যমে বিষয়টি দেখো। তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি কি করেন, আমি বলছি আমি পড়ি। তো তুমি তোমার বান্ধবীর কাছে যাই বলছো যে সে বললো আমি পড়ি। আবার তুমি তোমার বান্ধবীর কাছে গিয়ে বলছো সে বললো যে সে পড়ে। দেখছো? তাহলে আমি যে কথা বলছি তুমি সেটা একবার হুবহু গিয়ে বলছো, আবার একটু পরিবর্তন করে বলছো। যদি আমার কথা বা কারো কথা যদি তুমি অন্য কারো কাছে গিয়ে হুবহু বলো সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। একটু পরিবর্তন করে বললে ইনডিরেক্ট ন্যারেশন। বলো এই পর্যন্ত 100% বুঝছি? ন্যারেশনের সংজ্ঞাটাকে আমরা 100% বুঝছি। আমাদের বোঝা হবে 100%, কোনো কমতি বাড়তি হওয়া যাবে না। বলো 100% বুঝছি। তোমরা যদি রীতিমতো ক্লাস না করো আমি আর ক্লাস বেশি নিব না, অন্য টিচার দিনে যাবো। যদি রীতিমতো সবগুলোর ক্লাসে না দেখি কান ধরে বের করে দেবো। আমার ক্লাস সম্পর্কে জানো? সবাই ক্লিয়ার বলো? সব আল্লাহর মতো বুঝছি। তাহলে আমরা বলছি ন্যারেশন হচ্ছে গীবত, একজনের কথা আরেকজনকে আরেকজন থেকে বলে দেয়, সেটা হচ্ছে ন্যারেশন। ধরে নাও ভাইয়া, সবাই একটু খেয়াল করো। আনিকা, এই তানিয়া আনিকাকে জিজ্ঞেস করলো যে, এই যে তানিয়া আনিকাকে জিজ্ঞেস করলো যে আনিকা তুমি কি করো, আনিকা কি বলছে জানা? কে বললো যে আমি পড়ি। আমি পড়ি। এই কথা কে বলছে বলতো? আনিকা বলছে। এখন তানিয়া আবার তাসনিমের কাছে গেছে, তানিয়া তাসনিমের কাছে গিয়ে কি বলছে জানো? বলো সে বলল আমি পড়ি। আমি পড়ি।
দেখছো? তাহলে এই যে তানিয়া তাসনিমের কাছে গিয়ে কার কথা বলছে? আনিকার কথা বলছে। যে তানিয়া কি করে, মানে আনিকা কি করে? তানিয়া তাসনিমের কাছে কি বলছে? সে বলল যে আমি পড়ি। আনিকা যা বলছে হুবহু তা বলে দিয়েছে। এটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এখন তানিয়া আনিকার কথাটা একটু পরিবর্তন করে বলছে, যেমন সে সে বলল যে সে পড়ে। দেখছো ভাই, একটু পরিবর্তন করছেন এখানে। সে পড়ে, এ কিন্তু বলছে আমি পড়ি। সে বললো যে সে পড়ে, দেখছো একটু পরিবর্তন করে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজনের কথা আরেকজনকে আরেকজন থেকে বলে দেয়, এটা হচ্ছে ন্যারেশন। একজনের কথা আরেকজনকে আরেকজন থেকে যদি হুবহু বলে দেয়, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। একটু পরিবর্তন করে বললে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। বিসমিল্লাহ পড়ে সবাই এটা বুঝছি, বলে আল্লাহর রহমতে সবাই এটা বুঝছি। একজনের কথা আরেকজনকে আরেকজন থেকে বলে দেয়, এটা হচ্ছে ন্যারেশন। যদি হুবহু বলে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। যদি একটু পরিবর্তন করে বলে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, সবাই বুঝছো? এইভাবে পড়াবা। তোমরা তো অনেকে টিউশন করবা, ঠিক এইভাবে ন্যারেশন বোঝাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়বো ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এবং আমাদের এটাই পরীক্ষাতে আসবে যে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করো, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন কত প্রকার? দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। আমরা আমাদের ন্যারেশনের ক্লাসটি দুইটা টেকনিকে শিখবো, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে সেন্টেন্স। যেহেতু আমাদের পরীক্ষাতে সেন্টেন্স ন্যারেশন আসবে, প্রথমে আমরা শিখবো বেসিক, তারপর আমরা সেন্টেন্স ন্যারেশন সলভ করব। আমাদের পুরো ক্লাস করতে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট লাগবে বুঝতে ন্যারেশন, ইনশাল্লাহ। তাহলে আবার বলছি, ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, এই পুরো ন্যারেশনকে আমরা দুই ভাগে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বেসিক, পরে আলোচনা করব সেন্টেন্স। পুরোটাকে আমরা দুই ভাবে আলোচনা করবো, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে সেন্টেন্স। কেউ ক্লাসের মাঝখানে এসে যদি বলো যে ভাই আমি দেরি করছি, আবার বুঝান, তাকে আমি কোর্স থেকে বের করে দিব। তোমরা হয়তো আমার ক্লাস সম্পর্কে জানো কম, এই কারণে আমি গত কয়েকদিন কারো নোটও জমা পড়ে নাই। আমার ইংলিশ 100% আমি শেষ করাবো, প্রত্যেক টপিক চ্যালেঞ্জ দিয়ে বুঝাবো। শেষ। আবার বলছি, এক কথা আমি 6 থেকে 7 8 10 বার বলি, ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে যদি হুবহু বলে দেয়, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। একজনের কথা আরেকজনকে আরেকজন থেকে যদি একটু পরিবর্তন করে বলে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ন্যারেশনকে আমরা দুই ভাগে আলোচনা করবো, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে সেন্টেন্স। ভাই সবাই ক্লিয়ার? বলো ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? সবাই এ পর্যন্ত আল্লাহর মতো বুঝছি? বুঝছো? যারা যারা এখনো পড়া বুঝো না বা মাথায় ঢুকে না, বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। রব্বিজ নিয়ালমা রব্বিজ নিয়ালমা রব্বিশ শাহলি সদরি ওয়াইসিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিজ নিয়ালমা পড়ো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখবো সেটি হচ্ছে বেসিক। প্রথমে তোমরা এরকম একটা সেন্টেন্স লিখে ফেলো, না লিখলে এটা তাক থাকবে। বলো, গালিব সেড টু মি আই এম রিডিং এ বুক নাও। আগে এটা লিখে ফেলো, এটা হচ্ছে বেসিক বোঝানোর জন্য। গালিব সেড টু মি আই এম রিডিং এ বুক নাও। তাহলে আমরা এখন আলোচনা শুরু করছি বেসিক। বেসিক বেসিক আমি তোমাদেরকে 5টা টেকনিকের মাধ্যমে শেষ করব, তারপর আমরা সেন্টেন্স ন্যারেশনে যাব। বেসিক আমরা 5টা টেকনিক শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক আমরা 5টি টেকনিক শিখব। বেসিক পর্বতে আমরা 5টা কথা শিখব। গালিব সেড টু মি আই এম রিডিং এ বুক নাও, এটি একটা ন্যারেশনের বাক্য। এখান থেকে আমরা সবকিছু শিখব। চলো সবাই এবার বেসিক। বেসিকের 5টি কথার মধ্যে প্রথম কথা সবাই খেয়াল করো। বেসিকের 5টা কথার মধ্যে প্রথম কথা শিখবো আমরা। 1 নম্বর কথা শিখবো, সবাই খেয়াল করো। 1 নম্বর কথা শিখবো। 1 নম্বর কথা রিপোর্টিং ভার্ব শিখবো, রিপোর্টেড স্পিচ শিখবো, ইনভার্টেড কমা শিখবো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শিখবো, রিপোর্টিং ভার্বের অবজেক্ট শিখবো। এটা হচ্ছে 1 নম্বর। সবাই 1 নম্বর খেয়াল করো। আর দুইবার বলে আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখাই দিব। বলো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি বেসিক আমি তোমাদেরকে 5টা টেকনিকের মাধ্যমে শিখাবো। 1 নম্বর টেকনিকে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই যে ভাইয়া মূল রিপোর্টিং ভার্ব, মূল কথার বাইরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মূল কথার বাইরে, এই যে ভাইয়া তুমি মূল কথা দেখতে পাচ্ছ না, মূল কথার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মূল যে কথা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই মূল কথাটা সবসময় ইনভার্টেড কমা এর মধ্যে থাকবে। সবাই এটা খেয়াল করবে যে মূল কথা সবসময় ইনভার্টেড কমা এর মধ্যে থাকবে। ইনভার্টেড কমা। আসসালাম ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া বুঝা গেছে কি বলছি বলো তো? মূল কথাকে রিপোর্টিং ভার্ব বলে, সরি, মূল কথার বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, মূল কথাকে রিপোর্টেড স্পিচ বলে, মূল কথাকে রিপোর্টেড স্পিচ বলে, মূল কথার বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, মূল কথাকে রিপোর্টেড স্পিচ বলে। আর এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকে, কিসের মধ্যে থাকে বলো তো আমাকে? ইনভার্টেড কমার মধ্যে থাকে। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। রিপোর্টিং ভার্বের আগে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝতে হবে এটা। রিপোর্টিং ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। শেষ। এই পাঁচটা কে বুঝো নাই বলো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক আমরা পাঁচটা কথা শিখবো। এক নম্বর কথা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। মূল কথাকে রিপোর্টেড স্পিচ বলে, মূল কথার বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, মূল কথা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে, আর রিপোর্টিং ভার্বের আগে থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পরে থাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যারা যারা আজান শুনবা আজানের উত্তর দিবে, সাথে সাথে ক্লাস করো। আল্লাহর রহমতে বুঝছি। আল্লাহর রহমতে বুঝছি। তাহলে ভাইয়া আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বেসিক আমরা কি শিখবো বলতো? বেসিক আমরা পাঁচটা কথা শিখবো। বেসিক আমরা পাঁচটা কথা শিখবো। ওকে, পাঁচটা কথার মধ্যে এই যে মূল যে কথাটা, মূল কথাকে বলে রিপোর্টেড স্পিচ। আল্লাহু আকবার। মূল কথাকে বলে রিপোর্টেড স্পিচ। মূল কথার বাইরে যে ভার্ব থাকবে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের আগে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের পরে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর মূল কথা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এগুলো সব তোমরা জানো। এরপরে যদি কেউ বলে যে বুঝি নেই, কি করবো বলো তো? বুঝছি আল্লাহর রহমতে। তাহলে সবাই আরেকবার বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ে ঠান্ডা মাথায়, হ্যাঁ ঠান্ডা মাথা আমি তোমাকে বলছি, বলো রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব বলো তো? রিপোর্টিং ভার্ব কোনটা বলো? মূল কথার বাইরে যে ভার্ব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মূল কথা যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, এই মূল কথা সবসময় ইনভার্টেড কমা এর মধ্যে থাকে। ইনভার্টেড কমা। রিপোর্টিং ভার্বের আগে থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের পরে থাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ওকে, সবাই বুঝছে এক নাম্বার টেকনিক? এবার সবাই 2 নাম্বার ধরো। বলো এবার 2 নাম্বার ধরো। 2 নাম্বার হচ্ছে 5 প্রকার সেন্টেন্স তোমাকে চিনতে হবে। তুমি যদি ন্যারেশনের পরিবর্তন জানতে হয় তোমাকে 5 প্রকার সেন্টেন্স অবশ্যই চিনতে হবে। তাহলে সবাই লিখো 2 নাম্বার, ন্যারেশন পরিবর্তন করার জন্য বেসিকে 2 নাম্বার কথা হচ্ছে 5 প্রকার সেন্টেন্স অবশ্যই চিনে। আর আমরা প্রত্যেকে সেন্টেন্সের ক্লাস করেছি, তাই না? সবাই লিখে ফেলো যে 2 নাম্বার হচ্ছে সবাই 5 প্রকার সেন্টেন্স চেনা, মানে সেন্টেন্স চিনতে হবে যেটাকে অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরি। 2 নাম্বার লেখো সবাই। 1 নাম্বার তো আমরা শিখছি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। 2 নাম্বার হচ্ছে 5 প্রকার সেন্টেন্স চেনা। 5 প্রকার সেন্টেন্স চেনা। চলো আমরা 5 প্রকার সেন্টেন্স একটু দেখি।
যেহেতু আমরা পড়ছি তারপরে দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স ডাব্লিউ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের বেস ফর্ম অথবা লেট দ্বারা শুরু হয়। অপারেটিভ সেন্টেন্স মে অথবা লং দ্বারা শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স আশ্চর্যবোধক শব্দ অথবা ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে শুরু হয় বলো তো? আশ্চর্যবোধক শব্দ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। এই বলো, এটা সবাই 100% পারি? এটা আমি সেন্টেন্সের ক্লাস করেছি এবং বলেছি যে আমি ন্যারেশন পড়াবো, তোমাকে এটা পারতে হবে। বলো, এটা 100% সবাই পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এটা দেখলে পারবো তো ইনশাআল্লাহ? বলো দ্রুত, বলো দ্রুত, পড়াইতে বেশিক্ষণ লাগবে না। অনেকে আগ থেকে পারো, কোনো সমস্যা নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এত বেশি ভালো করবা, গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়, বুঝছো? নাম্বার সবার শেষ হয়েছে, আমাকে জানাবা। সো 100% পারবো। অ্যাসার্টিভ যারা পারবে না, দুই একজন যারা পারবে না, তারা হচ্ছে সেন্টেন্সের ক্লাসটা করে নিবা। 3 নাম্বার ধরো ভাইয়া। দেখছো আমি থেমে থেমে এটা পড়াচ্ছি না, অথচ এটা পড়াইতে আমার 5 মিনিট লাগে। 3 নাম্বার ধরো, টেন্সের পরিবর্তন। বলো কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। এখন আমরা 3 নাম্বার শিখবো বেসিকের 3 নাম্বার শিখবো টেন্সের পরিবর্তন। বেসিকের 3 নাম্বার শিখবো টেন্সের পরিবর্তন। বেসিকের 3 নাম্বার শিখবো টেন্সের পরিবর্তন। ওকে, বেসিকের 3 নাম্বার শিখবো টেন্সের পরিবর্তন। আর লেখো সবাই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। মূল কথা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। মূল কথা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। মূল কথা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। সব এটা লিখো, দ্রুত লিখো। ওকে, তাহলে কি বলছি বলো তো? মূল কথা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেটা আমরা তৈরি করবো পাস্ট, সেটা নিয়ে যাবো পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সবার হয়েছে? বলো এবার দেখো ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি, প্রেজেন্ট থাকলে পাস্ট, ওকে। পাস্ট ইনডিফিনিট থাকলে নিব পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে নিব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। শেষ, দ্রুত। তাহলে ভাইয়া সবাই বলো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শেষ। টেন্সের পরিবর্তন তোমার হয়ে গেছে। তাহলে দেখো বেসিক তোমার কি কি হয়ে গেছে দেখো তো হয়েছে। আমাদের বলছি তো আধা ঘন্টার ভিতর আমরা টেন্স শেষ করতে, ন্যারেশন শেষ করতে পারি আল্লাহর রহমতে। একটু খেয়াল করো। তাহলে ভাই কি বলছো বলো তো? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব অবজেক্ট, 5 ভাগের সেন্টেন্স এর টেন্সের পরিবর্তন। 4 নাম্বার আমরা যেটা দেব সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। লিখো, এটা হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ। 5 নাম্বার হচ্ছে কিছু শব্দের পরিবর্তন। আমরা কিছু শব্দের পরিবর্তন আমরা মুখস্থ পারি, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো আমরা পড়ছি না? সো কিছু শব্দের পরিবর্তন, এটা হচ্ছে 5 নম্বর। আর আমরা 4 নম্বরটা এখন দেখাবো, তাইলে আমাদের বেসিক 5 কথা হয়ে যাবে। 4 নম্বর সবাই ধরো, পার্সনের পরিবর্তন। বল কি বলছি ভাইয়া? পার্সনের পরিবর্তন। তাহলে এবার বেসিক 5টা কথা সবাই খেয়াল করো। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব অবজেক্ট, 5 ভাগের সেন্টেন্স কে চেনা, টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, কিছু শব্দের পরিবর্তন। বলো ভাইয়া পার্সনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন। ওকে, এবার সবাই দিলো।
পার্সনের পরিবর্তনটা এবার ধরবা বিসমিল্লাহ পড়ে। ভাই সাথে বলো সবাই ফার্স্ট পার্সন, বলো মূল কথার ফার্স্ট পার্সন। সবাই আমার সাথে বলো, এই যে ভাই হি সেড টু মি, সবাই তো মোটামুটি ন্যারেশন পারো। হি সেড টু মি আই এম এ ডক্টর, বলো মূল কথার ফার্স্ট পার্সন। সবাই বলতে হবে, বলো মূল কথার ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। সবাই আমার সাথে বলো, মূল কথার ফার্স্ট পার্সন, মূল কথার যদি ফার্স্ট পার্সন থাকে, মূল কথায় যদি ফার্স্ট পার্সন থাকে, সেটা হচ্ছে পার্সন কত প্রকার সেগুলো তো তোমরা জানো না, সেটাও জানো না। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই উই মানে আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা মানে তুমি তোমরা শব্দগুলো, আমি আমরা শব্দগুলো ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি যা আছে সব থার্ড পার্সন। এখন আসো ভাইয়া, যদি মূল কথায় ফার্স্ট পার্সন থাকে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেই পার্সনে থাকবে, এই এই যে মূল কথাটাও সেই পার্সনে চলে যাবে। যেহেতু এটা এটাকে ফলো করে, এটা থার্ড পার্সন আছে, এটা যেহেতু হি থার্ড পার্সন আছে, আই থার্ড পার্সনে চলে যাবে। আয়ের থার্ড পার্সন হচ্ছে হি। এটা কি সবাই বুঝছো না বুঝো নাই? আবার বলি ভাইয়া, মূল কথায় যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন তো তুমি বুঝো ভাইয়া, পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, এই আমি আমরা হচ্ছে বলো আই উই, বুঝছো? আর সেকেন্ড পার্সন হচ্ছে ভাইয়া তুমি তোমরা, তুমি তোমরা হচ্ছে ইউ, বুঝছো? আমি আমরা তুমি তোমরা সব থার্ড পার্সন, যেমন গালিব, আমি আমরা তুমি তোমরার ভিতর কি গালিব আছে থার্ড পার্সন? সে না থার্ড পার্সন, তারা থার্ড পার্সন। এরপর হচ্ছে মনে করো বাংলাদেশ সরকার থার্ড পার্সন, বুঝছো? তাহলে ভাইয়া মূল কথায় যদি ফার্স্ট পার্সন থাকে, সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সনে থাকবে, এটাও সেই পার্সনে চলে যাবে। যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পার্সন আছে, আইও থার্ড পার্সনে চলে যাবে। আইয়ের থার্ড পার্সন হচ্ছে হি, যেমন বলো আমি, আমার সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, এটা থার্ড পার্সন হচ্ছে সে, তাহলে বলো আই, এই যে দেখছো সে, তাহলে বলো আমি, আমি এর থার্ড পার্সন হচ্ছে সে। তাহলে ভাইয়া এই যেসব আবার খেয়াল করো, মূল কথার ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সনে থাকবে, এটাও সেই পার্সনে চলে যাবে। যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পার্সন আছে, এটাও থার্ড পার্সন চলে যাবে, তাহলে আই থার্ড পার্সন হচ্ছে হি। এবার সবাই খেয়াল করে বিসমিল্লাহ পড়ে বলো মূল কথার সেকেন্ড পার্সন। সবাই বলতে হবে, বলো কি বলছি? মূল কথার সেকেন্ড পার্সন, মূল কথার সেকেন্ড পার্সন। এই যে হি সেড টু মি ইউ আর এ ডক্টর, বলো মূল কথার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যে পার্সনে থাকবে, সেকেন্ড পার্সনে সেই পার্সনে চলে যাবে। যেহেতু এটা ফার্স্ট পার্সন আছে, ইউ ফার্স্ট পার্সন চলে যাবে, ইউর ফার্স্ট পার্সন হয়ে যাবে আই। এটা তিন চারবার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মূল কথার বিসমিল্লাহ রহমান রহিম, মূল কথার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। মূল কথার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যে পার্সনে থাকবে, এটাও সেই পার্সনে চলে যাবে। যেহেতু রিপোর্টিং ভার্বের অবজেক্ট ফার্স্ট পার্সন আছে, ইউ ফার্স্ট পার্সন চলে যাবে। ইউ এর ফার্স্ট পার্সন কিন্তু আই, বুঝছো? ইউর ফার্স্ট পার্সন আই। আচ্ছা, মূল কথায় যদি থার্ড পার্সন থাকে, তাহলে তার কোনো পরিবর্তন হয় না, শেষ, পার্সনের পরিবর্তন শেষ। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। সবাই আমার সাথে এটা 5-6 বার বলতে হবে। মূল কথার ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, মূল কথার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, মূল কথার থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। 5-6 বার এটা বলো। ওকে, বলো। বুঝছি। এবার সব আমরা পরিবর্তন দেখি, হ্যাঁ এবার আমরা একটু এগুলো পরিবর্তন করে আস্তে আস্তে আমরা সেন্টেন্সের দিকে যাবো, তারপর আজকে প্র্যাকটিসে চলে যাব। এবার সবাই খেয়াল করো, বলো। এই যে আমি তো এখনো তোমাদেরকে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা শিখাই নি, তো সো এটা বাদ দিয়ে এখন বলো আইকন পারসন ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন আছে, আইও থার্ড পারসন চলে যায়, থার্ড পারসন হচ্ছে হি। এম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স, এম হয়ে যাবে ওয়াজ। হি ওয়াজ এ ডক্টর, আর কোনো পরিবর্তন নাই, দেখছো? হি ওয়াজ এ ডক্টর। এবার আসো ভাইয়া ইউ, ইউ আর, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, ইউ ফার্স্ট পারসন চলে যায়, ফার্স্ট পারসন হচ্ছে আই। এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে ফার্স্ট টেন্স, বলো আই, আই ওয়াজ, আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, বুঝছো? তাহলে ভাই মূল কথার ফার্স্ট পারসন রিপিটিভ ভার্ব সাবজেক্টকে ফলো করে, মূল কথার সেকেন্ড পারসন রিপিটিভ ভার্ব অবজেক্টকে ফলো করে, থার্ড পারসন থাকলে থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। চলো তাহলে এবার বেসিকের 5 কথা যদি তুমি বুঝো, আমি সেন্টেন্স ন্যারেশনে যাবো, তারপর আমরা পরিবর্তন করব। আমি এইটা এক ক্লাসে পড়াই ফেলি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি কিছু কাজ দিব, যেহেতু তোমরা এখানে অনেকেই গ্রামার এত বেশি সময় দেওয়া নেই।
প্রচুর পড়তে হবে, কালকে আমি আরো অনেক কাজ দিব আস্তে আস্তে করে, যেহেতু সময় আছে আমাদের কাছে বরাবর। আর আছে ভাইয়া 3 মাস, এই 3 মাসের ভিতরে আমরা সব শেষ করতে হবে। আজকে 3 তারিখ না, আগামী মে মাসের 3 তারিখে তোমাদের পরীক্ষাটা মাথায় রাখবা। বলো, বেসিকের 5 কথা আমাদের সবার ক্লিয়ার কিনা, তাহলে আমি সেন্টেন্স নারেশনে যাব। বলো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব অবজেক্ট ক্লিয়ার কিনা, সেন্টেন্স ক্লিয়ার কিনা, টেন্স ক্লিয়ার কিনা, পারসন ক্লিয়ার কিনা, কিছু শব্দের পরিবর্তন ক্লিয়ার কিনা, বলো। দ্রুত বলো। সবাই ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। আর কিছু শব্দ আমি তোমাকে দেখাই দেবে, কিছু শব্দ হচ্ছে যে নাও, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, এই শব্দ যে কয়েকটা আছে এই কয়েকটা মুখস্থ করে ফেলতে হবে। ওকে, চলো এখন আমরা সেন্টেন্স ন্যারেশনে যাব। তাহলে দেখো আমাদের পর্ব দুইটা একটা হচ্ছে বেসিক শেষ। এখন বেসিক আমরা বুঝছি, বেসিক আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এখন আমরা আলোচনা করব সেন্টেন্স ন্যারেশন, মানে যেহেতু আমাদের পরীক্ষাতে সেন্টেন্সে আসবে। হুম, ঠিক আছে। সেন্টেন্স ন্যারেশন ধরো সব। আচ্ছা, আমি তোমাদেরকে, তোমরা তো মোটামুটি বড় হইছো, হ্যাঁ, তোমাদেরকে আমি আমার মতো করে পড়াই দিই, মানে এটা দেখানো লাগবে না। বলো, এবার আমার সাথে বলো, এখন আমরা পড়বো সেন্টেন্স ন্যারেশন। তাহলে তুমি সেন্টেন্স ন্যারেশনের জন্য সবাই সুন্দর করে এখানে লিখো, সব সুন্দর করে এখানে এই উদাহরণের নিচে এরকম আঁক দাও। কোনো রুলস মুলস হাবিজাবি পড়া লাগবে না। 1 2 3 4 5, এটা লেখা অ্যাসার্টিভ। এরকম 5টা আঁক দাও তো সবাই। কোনো রুলস লাগবে না, আর আমাদের সময় আমরা যা রুলস পড়ছি এগুলোর জন্য পরে দেখলে খামাখা। সবাই লেখা অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এবং এক্সক্লামেটরি। ওকে, এবার আমার সাথে বলো, বলো কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে। বলো সব আমার সাথে, বলো কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে। কি কি? বলো, রিপোর্টিং ভার্ব, বলো রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ, সবাই এটা মুখস্থ করে ফেলো, তাহলে পড়া এখানেই শেষ। কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে, আর কোনো কোনো জায়গায় পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। আমরা পার্সন পারি, টেন্স পারি, কিছু শব্দ পারি, পারি না শুধু রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমা। সেটা এখন আমরা মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে পড়ে ফেলবো। তাহলে বলো, কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। সবাই এটা লিখে ফেলো। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। দ্রুত দ্রুত। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। সবাই 5 জায়গায় লেখা হয়েছে? তাহলে ভাই আমরা পারি কি কি দেখো তো। আমরা পারি পার্সন, টেন্স, কিছু শব্দ পারি, পারি না রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা। এই যে আমরা পারি কি কি দেখো ভাইয়া। আমরা এই যে ভাইয়া পার্সন পারি, আমরা টেন্স পারি, আমরা কিছু শব্দের পরিবর্তন পারি। তাহলে এই তিনটা আমাদের পড়া লাগবে না। পড়া লাগবে কি কি? পড়া লাগবে রিপোর্টিং ভার্ব, পড়া লাগবে ইনভার্টেড কমা। ওকে। যদি মূল কথাটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সবাই খেয়াল করো, মূল কথা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে টোল্ড। মূল কথা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে আস্কড। মূল কথা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে অর্ডারড।
মূল কথা যদি অপটেটিভ সেন্টেন্স হয় রিপিটিং ভার্বের পরিবর্তে হবে উইশড অথবা প্রেড। মূল কথা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে রিপিটিং ভার্বের পরিবর্তে হবে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ বুঝাইলে, দুঃখ বুঝাইলে সরো, আশ্চর্য দিলে অন্ডার, তাহলে বলে এক্সক্লেমড। exclaimed with joy, sorrow, তোমরা এগুলো মোটামুটি পারো। হ্যাঁ, শেষ হয়েছে। আমি 5-6বার বলি, সবাই একটু শুনো। বলো, মূল কথা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপিটেটিভ পরিবর্তে হবে টোল্ড, মূল কথা ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্স হলে অর্ডারড, অপটেটিভ হলে উইশড অথবা প্রেড, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেম উইথ জয় অথবা সরো অথবা অন্ডার। লেখা বুঝো না? যে সাব্বির বলছো লেখা বুঝো না। সাব্বির তুমি কি মানে তুমি টোল্ড শব্দটা বুঝো না? পরে মজা হইতে মনে যাচ্ছে। তুমি কি টোল্ড শব্দটা বুঝো না? টোল্ড এই শব্দটা জীবনে শুনো নাই? টোল্ড। তুমি কি আস্কড বুঝো না? আস্কড। তুমি কি অর্ডারড বুঝো না? উইশড অথবা প্রেড, এক্সক্লেমড, এক্সক্লেমড, বুঝছো? তাহলে এটা আমি আলাদা করে লিখি দিই। হ্যাঁ, ভাই বুঝছি। তাইলে ভাই সবাই মোটামুটি এই 5টা বুঝছি। রিপিটিভ ভার্বের পরিবর্তন শেষ তোমার। ইয়াস, তুমি হয়তো আমার পেট বেচে নতুন, আমার সম্পর্কে জানো না। আমার ক্লাসের বাইরে যদি কেউ কোনো কমেন্টস করার জন্য আসো, সুন্দর করে কোর্স থেকে বের করে দেবো, বুঝছো? আজকে বলে দিলাম। আমি তো সবাই পড়াই না সবসময়। আমার হচ্ছে এখানে আমরা পড়তে আসবো, অতিরিক্ত চালাকি বেয়াদবি এগুলো আমি পছন্দ একদম খুব কম করি, কারণ আমি পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস। দুষ্টামির সময় আমরা দুষ্টামি দেবো, আড্ডা দেবো, হাসি দেবো, কিন্তু আমরা এখানে অতিরিক্ত কমেন্টস, অর্থহীন কমেন্টস করব না। আমরা বলছি রিপিটিভ এর পরিবর্তে অ্যাসার্টিভ হলে টোল্ড, ইন্টারগেটিভ হলে আস্কড, ইম্পারেটিভ হলে অর্ডার, অপটেটিভ হলে উইশড, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেম উইথ জয়স অর অন্ডার। শেষ। এবার আসো এই ইনভার্টেড কমের পরিবর্তন। এখন আমরা শিখবো কি বলতো আমাকে? ইনভার্টেড কমের পরিবর্তন। ইনভার্টেড কমের পরিবর্তন শিখবো। বিসমিল্লাহ পড়ে লেখো ইনভার্টেড কমের পরিবর্তন। অ্যাসার্টিভ হলে দ্যাট, লেখো ভাই অ্যাসার্টিভ হলে দ্যাট। ইন্টারগেটিভ হলে কি হবে জানো? এটা যদি ইন্টারগেটিভ হয় তাহলে ডাব্লিউ চর থাকলে ডাব্লিউ চরটা বসে যাবে, ডাব্লিউ চর থাকলে ডাব্লিউ চরটা বসে যাবে। যদি ডাব্লিউ চর না থাকে তাহলে বসবে ইফ। ওকে, ইফ। আর যদি ইম্পারেটিভ হয় তাহলে হাবোধক বাক্য হবে টু, না বোধক বাক্য হবে নট টু, নট টু। অপটেটিভ হইল দ্যাট, এক্সক্লেমেটরি হইল দ্যাট। 5-6বার বলি, একটু সবাই শুনো। যদি মূল কথাটা অ্যাসার্টিভ হয়, যদি মূল কথাটা অ্যাসার্টিভ হয় রিপিটিভ এর পরিবর্তে দ্যাট, ইনভার্টেড কমের পরিবর্তে দ্যাট। যদি মূল কথাটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইন্টারগেটিভ যদি ডাব্লিউ চর থাকে তাহলে ওই ডাব্লিউ চরটাই বসে যাবে, আর ডাব্লিউ চর যদি না থাকে তাহলে ইফ। তোমরা জানি ইফ অথবা ওয়েদার। তো আমরা মানে শব্দগুলো তো তোমরা জানো, আর সেদিকে অতিরিক্ত বলবো না আর কি। যদি এটা ইম্পারেটিভ হয় মূল কথাটা, এটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে ইনভার্টেড কমের পরিবর্তে আমরা দিব টু, না বোধক হলে দিব আমরা নট টু। এটা অপটেটিভ হইলে আমরা ইনভার্টেড কমের পরিবর্তে দিব দ্যাট, এক্সক্লেমেটরি হইলে আমরা দিব দ্যাট। এবার আমাকে মন থেকে বলো আমাদের পুরো ন্যারেশন ক্লিয়ার কিনা? এখন আমরা পরিবর্তনে যাব। ভাই বলো, আল্লাহর প্রতি ক্লিয়ার? কোনো রুলস পড়াইছি? কোনো রুলস পড়াই নাই। তোমার মতো করে একদম দেখা দিচ্ছি, অথচ আমরা সে ছোটবেলা রুলস পড়তে 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 ক্লান্ত হয়ে যেতাম। কোনো রুলস পড়াই নাই।
তাহলে ভাইয়া আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, তোমার কিয়ামত পর্যন্ত ন্যারেশন 5 জায়গায় পরিবর্তন হবে। তুমি এই 5 জায়গা আগে সুন্দর করে বিসমিল্লাহ পড়ে বুঝো। কি কি? রিপিটিং বার পরিবর্তন হবে, ইনভার্টেড কমা পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে, কিছু শব্দ পরিবর্তন হবে। এই 5 জায়গা যতবার বলতে মন চায় আমি ততবার বলবো। তারপর তুমি যদি পরিবর্তনে যাবো না, আচ্ছা তাহলে ভাইয়া সব আবার খেয়াল করো, সব আবার খেয়াল করতে হবে একটু মনোযোগ দিয়ে। কি বলতে চাচ্ছি সবাই খেয়াল করো। ভাই বলতে চাচ্ছি যে কিয়ামত পর্যন্ত এই ন্যারেশনে কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গায় পরিবর্তন হবে। হবে রিপিটিং বার পরিবর্তন, হবে ইনভার্টেড কমার পরিবর্তন, হবে পার্সনের পরিবর্তন, হবে টেন্সের পরিবর্তন, হবে কিছু শব্দের পরিবর্তন। এই কিছু শব্দটা সবসময় থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা পরিবর্তন শুরু করি। তোমরা আমাকে বলো এখানে মূল কথাটা কি, অ্যাসার্টিভ না ইন্টারগেটিভ? সবাই বলো এখানে মূল কথাটা কি। প্লিজ তোমরা উত্তর দিও না, তোমরা আমাকে বলো, আমি বুঝাই আগে। হ্যাঁ, ফ্যাসিনেশন তোমাদের আসবে না। বলো ভাইয়া এটা কি? বলো এই যে এই আই এম রিডিং, এখানে মূল কথাটা কোন সেন্টেন্স বলো তো? অ্যাসার্টিভ। যেহেতু মূল কথা অ্যাসার্টিভ, তাহলে রিপিটিং ভার্বের পরিবর্তে কি বসবে? টোল্ড। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে বলো তো? দ্যাট। পার্সনের পরিবর্তন আই ফার্স্ট পার্সন কাকে ফলো করে? সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু গালিব থার্ড পার্সন আছে, আই থার্ড পার্সন, আই থার্ড পার্সন হচ্ছে হি। এম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওয়াজ রিডিং। আর নাও থাকলে কি বলতো? দেন। এবার বলো তোমার ন্যারেশন হয়ে গেছে। বাকি যেগুলো মানে টোল্ডের পর আবার টু বসে না, এটা মাথায় রাখবা। টোল্ডের পরে টু বসে না, কোনো কিছুর পরে টু বসবে না। বুঝছো? তাহলে বলো গালিব টোল্ড মি দ্যাট। হয়ে গেছে। এইবার আমি যে বাক্য দিব বিশ্বাস করো তুমি পারবা। দেখো তো আমরা মোটামুটি আধা ঘন্টার ভিতরে হয়েছে। এই আধা ঘন্টা 40 মিনিটে লাগে। বলো গালিব টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক দেন। আল্লাহ তো বুঝছো? ওকে, চমৎকার, সবাই বুঝছো। ওকে ভাইয়া, তাহলে অ্যাসার্টিভ ক্লিয়ার। অ্যাসার্টিভ আর বোঝানো লাগবে না। হ্যাঁ, এবার হবে আমাদের কি ইন্টারগেটিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ সবাই ক্লিয়ার, এবার হচ্ছে ইন্টারোগেটিভ। সবাই একটু খেয়াল করো, ইন্টারগেটিভ ধরো। তোমরা নাকি বুঝছো? বিসমিল্লাহ পড়ে বলো ইন্টারগেটিভ। না বুঝলে কান ধরে দাঁড় রাখবো। বলো ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ। আগে সব আমাকে বলো। এখানে চিকন একটা কথা সবাই লিখবা। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। এই যে এটা ইন্টারগেটিভ। এটা এই যে সবাই খেয়াল করি, হি সেড টু মি ডু ইউ টেক টি, এটা ইন্টারগেটিভ না? সবাই চিকন করে একটা কথা লিখে লেখো, চিকন কথা লেখা আগে। চিকন কথা। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। কি বলছো বলো তো? ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। আগে এটা লিখে ফেলো। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। তোমাকে ইংরেজিতে ভালো করতে হবে, নাম্বার আগে দ্রুত সবাই শেষ করো। আবার আমরা পড়বো জেন্ডার, ঠিক আছে? ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় যেন জাত কলেজ গুচ্ছ তো হুবহু কমন পাও, সেভাবে পড়াবো। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা হচ্ছে কমন, তুমি চাইলেও পারবা না, কোনো কোচিং এ কমন ফেলতে পারবে না। এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন টোটালি ভোকাবুলারির উপরে, যে যত ভোকাবুলারি পারে, যে যত অর্থ বুঝে, সে তত ভালো করতে পারে। তাহলে ভাই কি বলছি বল, ইন্টারগেটিভ সেন্টেন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারগেটিভ সেন্টেন্স সকল, এটা তো ডিরেক্ট ন্যারেশন, আমরা ইনডিরেক্ট করার সময় কিন্তু এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, এটা মাথায় রাখবা। একটা কথা আমরা বুঝছি। হুম। এবার প্রিয় শিক্ষার্থীদের বলো ন্যারেশনে কয় জায়গায় পরিবর্তন হবে দেখি একটু বলো আমাকে। কয় জায়গায়? 5 জায়গায়। কি কি বলো? রিপিটিং ভার্ব। ন্যারেশন করে বলবেন এইভাবে, কিসের সারাদিন রুলস পড়ো বলো? রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স। কিছু শব্দ যেহেতু নাই তাইলে পরিবর্তনও নাই। বুঝো নেই? তাহলে এখানে 4 জায়গায় পরিবর্তন হবে। তাহলে ভাই বলো হি সেড টু মি ডু ইউ টেক টি। এবার আমি তোমাকে পরিবর্তন করে দেখাচ্ছি, সবাই খেয়াল করো। সেড এর পরিবর্তন, যেহেতু এটা ইন্টিগ্রেটিভ, তাহলে হবে সেড এর পরিবর্তন আস্কড। আস্কড হবে। আস্কড এর পরে টু বসবে, এটা মাথায় রাখবা যে কোনো কিছুর পরে টু বসবে না, শুধু প্রপোজড এর পরে টু বসবে, সেটা পরে, সেটা এখন বলবো না। এবার ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নাই,
ডাব্লিউ চট না থাকলে বসবে ইফ, আর ডাব্লিউ চট থাকলে ডাব্লিউ চটটা বসে যাবে ইফ। তাহলে বলো হি আস্কড মি ইফ। এবার বলো ডু ইউ টেক টি, এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারগেটিভ। এটাকে আমরা বানাইতে হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ ডু দ্বারা শুরু হয় না, কেটে দাও, ইউ দ্বারা শুরু হয়, সাবজেক্ট দ্বারা। তাহলে বলো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, ইউ ফার্স্ট পারসনে চলে যাবে, ইউ এর ফার্স্ট পারসন হচ্ছে আই। আই টেক প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স, তাহলে বলো আই টুক টি। এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না। এবার বলো হয়েছে হি আস্কড মি ইফ আই টুক টি। বলো হয়েছে। কে বুঝিনি আমাকে বলো, আমি আবার বলি। না ডু ডাজ ডিড বাদ যাবে, এগুলো ঐশী এসব বুংবাং পড়িও না, বুঝছো? এগুলো বলবেন পড়ে পারে না। ডু ডাজ ডিড বাদ যাবে না। আমার বিষয়টা হচ্ছে কি, এটা তো ডু ইউ টেক টি, এটা ইন্টারগেটিভ। ইন্টারগেটিভকে আমরা বানাবো কি? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কি ডু দ্বারা শুরু হয়নি? না, অ্যাসার্টিভ সাবজেক্ট দ্বারা শুরু হয়। তাহলে আমাকে প্রথমে আনতে হবে সাবজেক্ট। আচ্ছা, আই টুক টি। ওকে, তাহলে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। অবজেক্ট যেহেতু মি, ফার্স্ট পারসন আছে, ইউ ফার্স্ট পারসন চলে যাবে, তুমি, তোমার ফার্স্ট পারসন হচ্ছে আমি, আই। টেক হয়ে যাবে টু, প্রেজেন্ট ডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। শেষ। তোমাকে এখানে প্রশ্নবোধ চিহ্ন দেওয়া যাবে না, ফুল স্টপ দিতে হবে। সারাদিন হাঁটে হেঁটে বলে ন্যারেশন পারো না, বলো 1 ঘন্টা আমি সব শেষ করে দিব ইনশাল্লাহ। এবার আসো, এবার এটা ধরো, এটা তোমরা করে দিবে, এটা আমি একটু কম পারি, এটা তোমরা একটু উত্তর দিবে। হ্যাঁ, আমাকে একটু হেল্প করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, ন্যারেশন আমাদের 5 জায়গায় পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। পার্সন, টেন্স, কিছু শব্দ। তাহলে এখানে 5টাই আছে। ওকে, তাহলে তুমি বলো যেহেতু এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স, যেহেতু এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স, সেটার পরিবর্তে কি বসবে? আস্কড। আস্কড। যেহেতু এখানে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? যেহেতু ডাব্লিউ ওয়ার্ড আছে, ডাব্লিউ ওয়ার্ডটাই বসবে। যেহেতু ডাব্লিউ ওয়ার্ড আছে, ডাব্লিউ ওয়ার্ডটাই বসবে। ওকে, তাহলে বলো গালিব আস্কড মি হোয়ার। এবার বলো ডিড ইউ গো স্টাডি, এটাকে আমরা অ্যাসার্টিভ বানাইতে হবে, সেটা বানাবো। তাহলে ডিড দ্বারা শুরু হবে ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। অবজেক্টকে ফলো করে, অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসনে আছে, ইউ ফার্স্ট পারসনে চলে যাবে। আবার বলছি, এই যে ডিড ইউ গো স্টাডি, এটি কিন্তু ইন্টারগেটিভ, বানাবো আমরা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কি দ্বারা শুরু হয়? সাবজেক্ট দ্বারা। তাহলে বলো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, ইউ ফার্স্ট পারসন চলে যাবে, ফার্স্ট পারসন হবে আই। এবার একটা চিকন কথা আছে, বলো ডিড ইউ গো স্টাডি, এটা কোন টেন্স আছে দেখি কে বলতে পারবা? বলো ডিড ইউ গো স্টাডি। এই যে দুই একজন ভুল করতেছে, এটাই হচ্ছে মজার খেলা। মারিয়া ভুল করেছ, দেখে আর কে কে ভুল করে। ভাইয়া ডিড ইউ গো স্টাডি, এটা কিন্তু ভাই এই যে সাবরিনা রহমান ভুল করেছ, তোমরা টিউশন করা লাগবে না ভাইয়া। ডিড ইউ গো স্টাডি, এটা কিন্তু ভাইয়া প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট ইনডিফিনিট আছে, বুঝছো? পাস্ট ইনডিফিনিট আছে। আচ্ছা, দুই একজন বুঝো না যে ভাই এটা কিভাবে পাস্ট ইনডিফিনিট আছে, সবাই খেয়াল করো। আমি তোমাকে প্রথম বললাম ভাইয়া ইউ গো, পর আমি তোমাকে বললাম ভাই ইউ ওয়েন্ট। ইউ গো মানে তুমি যাও, ইউ ওয়েন্ট মানে তুমি গেলা। এবারে ইউ ওয়েন্ট কে যদি তুমি প্রশ্ন করো, তখন কি হয়ে যাবে ভাইয়া? তুমি গেলা, তুমি কি গেলা? তখন ওই জন্য ভাইয়া ডিড বলবে ডিড ইউ গো, ডিড ইউ গো হয়ে যাবে না ভাইয়া? এই যে ভাই ডিড ইউ গো, তো ডিড ইউ গো এটা পাস্ট ইনডিফিনিট না ভাইয়া? ডিড ইউ গো এটা পাস্ট ইনডিফিনিট না? পাস্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট পারফেক্ট হবে, বুঝছো? এখানে অনেকেই সঠিক উত্তর দিয়েছে। তাহলে ভাইয়া এটা ডিড ইউ গো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে হবে আই হ্যাড গন, আই হ্যাড গন। ওকে, হ্যাড গন। এবার বলো স্টার্টে থাকলে কি হয় বলো তো আমাকে? স্টার্টে থাকলে হয় দা প্রিভিয়াস ডে। কি হয় বলো তো? দি প্রিভিয়াস ডে। এই হয়ে গেছে তোমাদের, দেখছো? গালিব আস্কড মি হোয়ার আই হ্যাড গন দা প্রিভিয়াস ডে। বলো বুঝছো? কেন সারাদিন হাঁটি হাঁটি বলো যে ন্যারেশন পারো না? এখন আই হ্যাড গন কেন হয়েছে, আশা করছি আস্তে আস্তে তো বুঝবা যে ভাইয়া ডিড এটা কিন্তু ভাইয়া পাস্ট ইনডিফিনিট আছে, বুঝছো? এবার বলো, আমি কি তোমাকে ওই যে কলেজের মতো 5-6 মাস ধরে ন্যারেশন পড়াইছি, পেরেশান করে দিয়েছি? দিনে কিছু দিনে, বুঝছো? আল্লাহর রহমতে সবাই বুঝছি, আলহামদুলিল্লাহ সবাই বুঝছো। বলো ইন্টারগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? সবাই বলো ইন্টারগেটিভ সেন্টেন্স 2 ভাবে শুরু হয়।
ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? দুইভাবে, হয়তো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা অথবা অক্সিলারি ভার্ব দ্বারা। দুইটাই আমি তোমাদেরকে করাইছি, বলো দুইটা ক্লিয়ার? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, হয়তো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা অথবা অক্সিলারি ভার্ব দ্বারা। দুইটাই করেছি। এখন আমি তোমাকে যেটাই দিব আল্লাহর রহমতে তুমি সেটাই পারবা। শোয়েব আলীর ক্লাস ভালো লাগছে? ভালো লাগলে হবে না ভাই, সবাই ভালো করতে হবে। আর শোনো, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে না, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে ভর্তি করবে। একজন একজনকে ভর্তি করাইলে একজন সমান একটা বই, একজন ভর্তি করাইলে একটা বই পাবা, বুঝছো? তুমি যদি আজকে একজনকে ভর্তি করার সাথে সাথে একটা প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা। একজনকে ভর্তি করাইলে একটা প্রশ্ন ব্যাংক। তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে যারা জাতীয় বিদ্যালয়ে আবেদন করেছে, কিন্তু কোথায় পড়বে, কিভাবে পড়বে? দেখো, তুমি বাংলা চার কোথায়, এই যে মানবিকের প্রত্যেকটা বিষয়ের ক্লাস দিবা আমরা, ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্যোতির্বিদ্যা, পরিণীতি, ভূগোল, অর্থনীতি যা আছে, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, প্রত্যেক মনোবিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের ক্লাস দিব। সো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে জানাই দাও, হ্যাঁ? একজন ভর্তি করে একটা বই নিয়ে যাবা। এখন আমরা পড়বো অপটেটিভ। সবাই বলো অপটেটিভ সেন্টেন্স। ন্যারেশন আমাদের কয় জায়গায় পরিবর্তন হবে? বিসমিল্লাহ পড়ে বলো। 5 জায়গা। বলো রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। তাইলে এখানে এগুলো নাই, তাই না? হ্যাঁ, পার্সন, টেন্স দেখলাম, কিছু শব্দ নাই। আচ্ছা, ন্যারেশন আমাদের 5 জায়গায় পরিবর্তন হবে। রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। বলো রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বলো, যেহেতু এটা এই যে মে ইউ বি হ্যাপি, যেহেতু এটা কি বলতো অপটেটিভ সেন্টেন্স, মে অপটেটিভ সেন্টেন্স, মে দ্বারা শুরু, যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, এই রিপিটিং ভার্ব পরিবর্তন হবে উইশড। উইশড, ওকে, এটা লিখলাম। এই ইনভার্টেড কমার পরিবর্তে হবে কি বলতো আমাকে? দ্যাট, দ্যাট, ওকে, হইলাম। এবার বলো, এই মে ইউ বি হ্যাপি, এটা তো অপটেটিভ, এটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কি মে দ্বারা শুরু হয় বলো তো আমাকে? না, কি দ্বারা শুরু হবে? অ্যাসার্টিভ সাবজেক্ট, তাহলে ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, ইউ ফার্স্ট পারসন চলে যাবে, ইউর ফার্স্ট পারসন হবে আই। ওকে, এবার অপটেটিভ সেন্টেন্স আমরা সবসময় যেটা করব, সাবজেক্টের উপর একটা মাইট লিখে, বলো সাবজেক্টের উপর একটা মাইট লিখে পরে যা আছে তা দেখে লিখে দিব। এই যে সাবজেক্টের উপর একটা মাইট লিখে পরে এই যে বি হ্যাপি, মাইট, মাইট লিখে পরে যা আছে তা হুবহু দেখে দেখে লিখে দিব, আমাদের উত্তর হয়ে যাবে। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপটেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের পরিবর্তে বসবে উইশড, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। যেহেতু এটা অপটেটিভ হয়ে যাবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সাবজেক্ট দ্বারা শুরু হয়, ইউ ফার্স্ট সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, ইউ ফার্স্ট পারসন চলে যাবে, ইউর ফার্স্ট পারসন আই। আমরা এবার চিকন একটা কথা শিখবো। অপটেটিভ সেন্টেন্সে আমরা সবসময় সাবজেক্টের উপর একটা মাইট লিখবো, লিখে ভার্ব থেকে শেষ পর্যন্ত আমরা দেখে দেখে লিখে দিব, আমাদের উত্তর হয়ে যাবে। আমি কি বুঝাইতে পেরেছি? অপটেটিভ সেন্টেন্স আমরা সবসময়, এই যে ভাই এই মাইট কেন, এই যে মে আছে না, এই মেয়ের পাস্ট ফর্ম মাইট নেবে, বুঝছো? এই কারণে মাইট হবে। অপটেটিভ সেন্টেন্স আমরা সবসময় মাইট লিখে, সাবজেক্ট পরে মাইট লিখে ভার্ব থেকে শেষ পর্যন্ত দেখে দেখে লিখে দিব, কোনো নিয়ম ফলো করা লাগবে না। অপটেটিভ ক্লিয়ার? অপটেটিভ ক্লিয়ার বলো। তাহলে এসআরটি আমরা আমরা 3টা ক্লিয়ার হয়ে গেছে, তাই না আল্লাহর রহমতে? এই জোহরা, তুমি উইজডের পরে মি লিখতে হবে না, উইজড মি, এটা দিতে হবে না তোমরা, এটা আবার ভুল করি না, বুঝছো? ফাদার উইজড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। ফাদার উইজড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। বলো এবার আমাকে বলো, অপটেটিভ তুমি ক্লিয়ার কিনা? দেখো আমরা 3টা শেষ করি, 2টা ইনশাল্লাহ, 2টা আমরা এখন শেষ করব। বলো তুমি, দেখো আল্লাহর মতো মাথায় মুখস্থ, মানে মুখস্থ টুখস্থ করা লাগবে না। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ক্লিয়ার কিনা দেখো তো। ইন্টারগেটিভ ক্লিয়ার কিনা? অপটেটিভ ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ ক্লিয়ার? সহজ না? প্রত্যেকটা ইংলিশ টপিক এইভাবে পড়বো। তোমরা আমার নাম্বার দ্রুত শেষ করো, পড়া কিন্তু অনেক পড়া পড়তে হবে, নাম্বার শেষ করে ফেলো। এই মাসে আমরা 7-8টা আইটেম শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবার আমরা ইম্পারেটিভ। কেউ কি আমাকে বলতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়?
বলো ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? দুই ভাবে, ভার্বের বেস ফর্ম দ্বারা অথবা লেট দ্বারা। এগুলো তোমাদের এখন মুখস্থ সবার। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, ভার্বের বেস ফর্ম দ্বারা অথবা লেট দ্বারা। প্রেইড লেখা যাবে না, অবশ্যই যাবে উইট অথবা প্রেইড। নাম্বার থেকে 100% প্রশ্ন আসবে, বুঝছো? জান্নাত উপরে তো বলছো আরো এক্সাম্পল দেন ভাইয়া। এক্সাম্পল আরো তো পরে দিব, আমরা আগে এগুলো পড়ি না ভাইয়া। এক্সাম্পলের অভাব আছে, ক্লাস 9-10 থেকে বই নিবে, নিয়ে সব উদাহরণ করে ফেলবা, আর বিগত বিভিন্ন চাকরি সহ যা আসছে সব করে ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, ভার্বের বেস ফর্ম দ্বারা অথবা লেট দ্বারা। সব আমার সাথে বলো, নারেশন আমাদের কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গায়। রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা। ইম্পারেটিভ তো পার্সন টেন্স নেই, তাহলে কি পরিবর্তন করবা? এবার সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। এটা যেহেতু ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে, তাহলে রিপিটিং ভার্বের পরিবর্তে কি বসবে বলো তো? অর্ডার্ড। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে বলো তো? এ গো হোম এট ওয়ান্স। এটা হা বোধক বাক্য। যদি হা বোধক হয়, যদি নেগেটিভ না হয়, পজিটিভ অ্যাফার্মেটিভ হা বোধক হয়, তাহলে তুমি দিবে টু। ইন টু, টু লেখে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত দেখে দেখে লিখে দিবে। বল ভাইয়া, ফাদার অর্ডার্ড মি, ফাদার অর্ডার্ড মি টু গো হোম এট ওয়ান্স। তোমার উত্তর হয়ে গেছে। আবার বলছি, অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের পরিবর্তে আমরা অর্ডার্ড বসাবো। আর মূল কথা যদি হাবোধক হয়, তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাবো, না হলে নট টু বসাবো। লেখে মূল ভার্ব থেকে, এই যে গো, এই গো হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত দেখে দেখে লিখে দিব, আমাদের উত্তর হয়ে যাবে। ফাদার অর্ডার্ড মি টু গো হোম এট ওয়ান্স। দেখছো, হয়ে গেছে সবাই। তাইলে ভাই ওইখানে আমরা সবাই বুঝছো না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে যদি আমরা যদি আমি তোমাকে কি বলতাম ডোন্ট লিখতাম, ভাই ডোন্ট গো। আমি যদি বলতাম ডোন্ট গো হোম অ্যাট ওয়ান্স, তখন তুমি কি দিতে জানো? আমি যেহেতু ডোন্ট গো বলেছি, আমি যেহেতু ডোন্ট গো বলেছি, তখন তুমি কি করতে বলো তো আমাকে? ডোন্ট গো বললে এখানে হবে নট টু। নট টু লিখে এ ডোন্ট বাদ দিতে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখে দাও, নট টু গো হোম অ্যাট ওয়ান্স। বুঝছো? নট টু লেখে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, ডন্ট কিন্তু বাদ দিবে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত দেখে দেখে লিখে দিবে। ফাদার অর্ডার্ড মি নট টু গো হোম অ্যাট ওয়ান্স। আমি পড়াকে সহজ করে দিয়েছি আর কি, বুঝছো? নট টু লিখে আবার তোমরা নট টু ডন্ট দিয়ে দিও না, তাহলে দুইটা নেগেটিভ একসাথে হয়ে যাবে। নট টু ডন্ট, নট টু ডন্ট গো হোম অ্যাট ওয়ান্স না, নট টু গো হোম অ্যাট ওয়ান্স। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেটি দেখবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়। বলো ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু, এটা আমি তোমাদেরকে ওইখানে দেখাইনি। লেট দ্বারা যদি শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, তাহলে রিপিটিং ভার্বের পরিবর্তে হবে প্রপোজড, আর ইনভার্টেড কমের পরিবর্তে হবে দ্যাট। এটা সবাই লিখে ফেলো, প্রপোজড। প্রপোজড এর পর সবসময় কিন্তু টু বসবে, এটা মাথায় রাখবা, প্রপোজ টু। ওকে, সবার আশা করছি হয়ে গেছে। এই যে ভাইয়া, লেট দ্বারা শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে হবে প্রপোজড, আর সরি রিপিটিং ভার্বের পরিবর্তে হবে প্রপোজড, ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। বুঝছো? এই লেট দ্বারা হইলে, লেট দ্বারা হইলে, লেট দ্বারা হইলে, তাহলে প্রপোজড এর পর কিন্তু সবসময় টু বসবে। সবাই একটু খেয়াল করো, তাহলে ভাইয়া সবাই এটা লিখে ফেলো। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা হইলে, এটা আমি তখন তোমাকে ওইটা ওইখানে বলিনি, বললে হয়তো তোমার একটু কঠিন কঠিন লাগতো। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা হইলে রিপিটিং ভার্বের পরিবর্তে বসবে প্রপোজড, আর ইনভার্টেড কমের পরিবর্তে বসবে টু। ওকে, বুঝছি সবাই? সবাই বুঝছি? আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরিবর্তন করে বেশি সময় নেওয়া যাবে না। ডিসপ্লে পড়ে দেখো কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গায়। খেয়াল করো, রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, আর পার্সন টেন্স কিছু শব্দ তো এখানে নাই, তুমি যেটা করবে সেটা খেয়াল করো। তুমি তাহলে রিপিটিং ভার্ব প্রপোজ টু লেখো, পি আর ও প্রপোজড এর পর সবসময় কিন্তু টু বসবে। বলো, এই যে হাসান প্রপোজ টু হিজ ফ্রেন্ডস। এবার এই যে ভাইয়া, এই যে দেখতে পাচ্ছ ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। দ্যাট। এবার চমৎকার কিছু তোমাদেরকে কথা বলবো, লেট আসের পরিবর্তে সবাই লেখো
লেট আসের পরিবর্তে বসবে দুইটা জিনিস, হয়তো উই শুড অথবা ভাইয়া দে শুড। উই শুড অথবা দে শুড। ওকে ভাইয়া, বলো লেটাসের পরিবর্তে হুবহু লেটাস যে জায়গায় ছিল সেই জায়গায় হুবহু তুমি হয়তো উই শুড বসবে অথবা দে শুড বসবে, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। লেটাস যে জায়গায় ছিল, লেটাস যে জায়গায় ছিল, লেটাস যে জায়গায় ছিল সেই জায়গায় তুমি হয়তো দিবে উই শুড অথবা তুমি দিবে দে শুড। কখন উই শুড কখন দে শুড, এই তো কিলে উই শুড অথবা দে শুড, বুঝছো? উই শুড অথবা দে শুড। তাহলে ভাই তুমি এখানে দিছো হাসান প্রপোজ টু হিজ ফ্রেন্ডস। এবার বলো কখন লেটাসের পরিবর্তে উই শুড বসবে, কখন দে শুড বসবে? বলো। রিপিটিং ভার্বের অবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে হচ্ছে উই শুড, বাকি সব ক্ষেত্রে দে শুড। এটা লিখে ফেলো। বিসমিল্লাহ পড়ে ভাইয়া প্লিজ। এখানে বসবে, এই যে ভাই এটা যেহেতু থার্ড পারসন, এখানে লেটাসের পরিবর্তে এখানে বসবে দে শুড। এখানে বসবে দে শুড, এখানে হবে দে শুড। দে শুড লিখে যা আছে হুবু তা দেখে দেখে লিখে দিবে, উত্তর হয়ে যাবে। আর এখানে লিখবে উই শুড। কেন? বলো লেটাসের পরিবর্তে হবে উই শুড অথবা দে শুড। লেটাসের পরিবর্তে হবে উই শুড অথবা দে শুড। কখন উই শুড কখন দে শুড? বলো রিপিটিং ভার্বের অবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে হচ্ছে উই শুড, বাকি সব ক্ষেত্রে দে শুড। সবাই বুঝছে না বুঝছে না আল্লাহ জানে। তাহলে শুনো, তুমি রিপিটিং ভার্ব বুঝছো, ইনভার্টেড কমা বুঝছো, সেটা সহজ। এখন লেটাসের পরিবর্তে উই শুড অথবা দে শুড। যদি তুমি দেখো রিপিটিং ভার্বের অবজেক্টটা ফার্স্ট পারসন আছে, যদি রিপিটিং ভার্বের অবজেক্টটা ফার্স্ট পারসনে দেখো তাহলে তুমি লেটাসের পরিবর্তে দিবে উই শুড আর নথায় দিবে দে শুড। তাহলে ভাই এখানে হবে হাসান প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে। আর এখানে বলছো হাসান প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে ফুটবল। হ্যাঁ, সবাই বুঝছো মাশাআল্লাহ। না সহজ না ভাই ইংরেজি, অথচ আমি কঠিনটাই ধরে হয়েছে আগে। তোমরা যদি একটু সময় দিয়ে ইংরেজিতে ভালো করবে তবে সব বিষয়ে সময় দিতে হবে। আগামীকালকে সকল বন্ধু বান্ধবীদেরকে জানাই দাও আগামীকালকের ভিতরে। এবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে ডাব্লিউ চট দ্বারা, আর হচ্ছে কি বলতো আশ্চর্যবোধক শব্দ দ্বারা। এটা মাথায় রাখবা। ওকে, সবাই এবার খেয়াল করো। হি সেড, তাহলে আমাদের কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গায়। রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পারসন টেন্স, কিছু শব্দ যেহেতু নাই কিছু শব্দ পরিবর্তন হবে না। সবাই এটা পরিবর্তন করে আমাকে দাও তো। রিপিটিং ভার্বের পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? পারসন টেন্স। দ্রুত করে দাও তো দেখি পারো কিনা। সাব্বির লেটাস বুঝো নাই, পরে আবার দেখিও তুমি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স রিপিটের পরিবর্তে হি সেড এলাস, হাই, এটা দুঃখ বুঝাইছে তাহলে বলো হি এক্সক্লেমড উইথ সরো। এখানে এখানে কি বসবে? সেডের পরিবর্তে রিপিটের পরিবর্তে কি বসবে? বলো হি এক্সক্লেমড উইথ সরো। ওকে, দিয়েছো? এবার ভাই এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। হয়ে গেছে না ভাই? এক্সক্লেমড উইথ সরো দ্যাট। এবার বলো আইকন পারসন ফার্স্ট পারসন কাকে বলা করে? সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন আছে আইও থার্ড পারসন যাবে, আই হয়ে যাবে হি, এম হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ আনডান। হয়ে গেছে তোমার উত্তর। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরে সবগুলো অনেক ভালো করবে রে। ইংরেজি যেহেতু বুঝো, এটা তো মনে হয় নেই তোমাদের। আচ্ছা, আস্তে আস্তে তোমাদের নাম শিখতে হবে। হ্যাঁ, কয়দিন পরে তো তোমাদের ছেলে বন্ধুরা টেনশনে পড়ে যাবে। আমার মেয়ে বান্ধবীরা কি করবে? ওদের বিয়ের জন্য টেনশন করবে। হুম, এখন জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ো, গুচ্ছতে পড়ো, পাবলিকে পড়ো, যেখানে পড়ো, অন্তত টিউশন করার মতো কিছু যোগ্যতা অর্জন করো। ঠিক আছে? আচ্ছা, এরপর ধরবে তাহলে আমরা আশ্চর্য শব্দ দ্বারা হচ্ছে। এবার হচ্ছে ডাব্লিউ সর্দার হলে কি করবো সবাই খেয়াল করো ভাইয়া। কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গায়। রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, যে পারসন টেন্স, কিছু শব্দ নাই, বুঝছো? মানে এই সবগুলোতে অ্যাসার্টিভ হয়ে যাবে, এটা মাথায় রাখবা। আবার এখানে যে ভাইয়া রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পারসন টেন্স, বুঝছো? কিছু শব্দ নাই, মানে আগে তো তোমার পারসন হবে তারপর টেন্স, তারপর হচ্ছে তোমার অন্যগুলো যাবে, অ্যাসার্টিভ যেহেতু হয়ে যাবে।
মিম ইসলাম জ্ঞান দেওয়া যাবে না, এমসিকিউ প্র্যাকটিস। ওকে, তাহলে ভাই খেয়াল করো, এই হি সেড হাউ ফাইন দ্য বুক ইজ। হুম, হাউ ফাইন, বইটি কত সুন্দর। আমি শুধু দেখে দিচ্ছি, তাহলে বলে হি এক্সক্লেমড উইথ জয়, ইনভার্টেড কমার পরিবর্তন হবে দ্যাট। হুম, দ্যাট। এবার বলো এই যে আগে আসবে, যেহেতু এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে দা বুক আসবে, বলো দা বুক, দা বুক ইজ হয়ে যাবে ওয়াজ, দা বুক ওয়াজ। এবার এই শব্দগুলো পরে চলে যাবে, এখানে আছে হাউ ফাইন, তাহলে হয়ে যাবে দা বুক ওয়াজ ফাইন। ওকে, বুঝছো? আচ্ছা, কখনো যদি তোমরা হাউ দেখো, কখনো যদি তোমরা সেন্টেন্সে হাউ দেখো, এই হাউ এর অর্থটা তো চলে গেছে, তাই না? হাউ ছিল, এটা বোঝানোর জন্য আমরা ওই যে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটার আগে আমরা যোগ করে দেবো ভেরি। দা বুক ওয়াজ ভেরি ফাইন। ভাই এটা মনে তো অনেকে বুঝে নেই, একটু খেয়াল করো কি বলেছি। কখনো যদি তুমি দেখো সেন্টেন্সে যদি হাউ থাকে, হাউ এর পরিবর্তে আমরা দিব ভেরি। ওকে, আর হোয়াট থাকলে হোয়াট এর পরিবর্তে আমরা দিব গ্রেট। ভাই হাউ থাকলে হাউ এর পরিবর্তে আমরা ভেরি বসাবো। ভাইয়া এবার সবাই এটা খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে। এই যে ভাইয়া সেড, তাহলে সেড এর পরিবর্তে কি বলবে? হি সেড হোয়াট এ ফুল ইজ, ওহো সে কি বোকা। তাহলে তুমি আনন্দ হয়ে বলতে পারো হি এক্সক্লেমড উইথ জয়, ইনভার্টেড কমার পরিবর্তন হবে দ্যাট। এবার ভাইয়া হোয়াট এ ফুল, এগুলো দ্বারা তো শুরু হবে হি, হি থার্ড পারসন পরিবর্তন হয়ে যাবে, হবে না, ইজ হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ এ ফুল, এ ফুল। এবার ভাইয়া যেহেতু এটা হোয়াট আছে, হোয়াট থাকলে তুমি মনে করবা অ্যাডজেক্টিভের পূর্বে বলবে গ্রেট, গ্রেট। তাহলে এটা তখন আগে চলে আসবে, হি ওয়াজ এ গ্রেটফুল, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। সহজ না ভাইয়া? সহজ না ভাইয়া? এই হচ্ছে আমাদের ন্যারেশন। মোটামুটি আমরা বেসিক এবং সেন্টেন্স ন্যারেশন আজকে আলোচনা করেছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা আজকের মধ্যেই ন্যারেশন শেষ করবা, বিগত সাল সবগুলো, যেখানে সমস্যা হবে সেখানে আমাকে জানাবা, ঠিক আছে? সবগুলো প্র্যাকটিস করবে, যেখানে বুঝবে না সেখানে আমাকে জানাবা। যেহেতু আমাদের ভাইয়া 3 মাস সময় আছে, আমাদের এই মাসে 8টা গ্রামাটিক্যাল আইটেম শেষ করতে হবে, মিনিমাম 8টা গ্রামাটিক্যাল আইটেম শেষ করতে হবে। আমি তো তোমাদেরকে সিলেবাস দিয়ে দিচ্ছি, আমি এটা বুং বাং করার জন্য, মজা করার জন্য দিই নাই। প্রথমে আমি তোমাদেরকে নাম্বার শেষ করেছি, আজকে ন্যারেশন শেষ করেছি, এই মাসে আমরা ভয়েস, সাবজেক্ট এগ্রিমেন্ট, জেন্ডার, এরকম কঠিন কঠিন কিছু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্ত। হ্যাঁ, সবাই সুন্দর করে অবশ্যই নোট করবা, নোট জমা দিয়ে দিবে। আমি তোমাদেরকে আশা থাকবে তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে প্রত্যেকের বন্ধু বান্ধবীদেরকে বলো যে ভাইয়াদের পড়তে এভাবে ক্লাস হচ্ছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের অনেক বন্ধু বান্ধবী এখন হতাশ হয়ে থাকবে, সবাই মাত্র 1000 টাকা কোর্স ফি, এটা কোনো নামে মাত্র কোর্স ফি, ঠিক আছে? দেখা হবে তোমাদের সবার সাথে আগামী ক্লাসে। আজ এই পর্যন্ত, আসসালাম।